আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্যার ভালো সবাই আছেন কেমন স্যার? আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ভালো জি আছেন স্যার, স্যার? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে। আজকে যদিও আপনাদের এক্সপেকটেশন কি বলেন? আপনারা কি আশা করছেন সেটা বলেন। আপনাদের পরীক্ষার ডেট পড়েছে কবে? আপনাদের পরীক্ষার ডেট পড়েছে কবে? 23 তারিখ। হুম? কবে? 23 তারিখ থেকে। এই 20 তারিখ থেকে পরীক্ষা? 23 তারিখ স্যার। আচ্ছা, এই 23 তারিখ থেকে পরীক্ষা। আমি একটু ছোটখাটো ভাবে তো আপনাদেরকে কিছু জিনিস বলে দেব, ঠিক আছে? আজকে কিছু জিনিস যেটা আপনারা মাথায় গল্প আকারে সাজিয়ে নেবেন, ঠিক আছে? আজকে লেখালেখির ব্যাপারটা কম হবে হয়তো। আপনারা আজকে গল্প আকারে এটা সাজিয়ে ফেলবেন নিজের মাথার ভেতরে। পড়াটা এমন ভাবে নেবেন আপনারা সবাই মিউট হন। আজকে কথার পরিমাণ বেশি এবং কিছু জিনিস আমাদেরকে ভাঙতে হবে। আপনারা সবাইকে উপস্থিত হয়েছেন? আচ্ছা, আমাদের খুব কম 20 জন মাত্র মানুষ, আরো তো আসার কথা ছিল। আজকে ক্লাসে তো একটু বেশি মানুষ হওয়ার কথা ছিল, তাই নয়? তাই নয় কি স্যার? আজকে ক্লাস লেট হয়েছে তো 7:40 বেজে গেছে, হয়তো অনেকেই না, এরকম তো হয় না। না ক্লাস না নেওয়া হলে তো আপনাদের তো মূল কেন্দ্র থেকে তো বলে দেওয়া হয় যে আজকে ক্লাসটা হবে না। আজকে তো এমন কোনো ঘোষণা হয়নি, এমন তো কোনো ঘোষণা দেওয়া হয়নি। স্যার আজকে একটা সাজেশনমূলক ক্লাস ছিল, সেক্ষেত্রে এত কম মানুষ, এটা তো কেমন হচ্ছে না? গ্রুপে সবাইকে নক করতে বলেন। আপনারা একটু নক করে দেখেন তো দেখি যে সবাই অ্যাড হতে পারে কিনা। চেষ্টা করুন একটু কানেক্ট করার, অনেকে হলেই দরকার। যারা এখনো ক্লাসে জয়েন করেনি। হ্যালো আচ্ছা, স্যার, এবার আপনাদের হ্যাঁ বলেন। মানে ক্লাস নিয়ে অনেকে বিভ্রান্তিতে আছে, ক্লাস হবে কি হবে না, হবে কি হবে না, হয়তো এই কারণেই ক্লাসে উপস্থিত হয় নাই। তবে একটা মেসেজ আকারে যদি বলা হয় যে এত মানে এত তারিখ এত তারিখ ক্লাস হবেই, তাহলে মনে হচ্ছে ভালো হয়। পর পরে 3 দিনই ক্লাস হবে, শেষের দিকে তো 3 দিনই ক্লাস হবে, 3 দিনই। আজকে সাজেশন ভিত্তিক ক্লাস হবে। মানে সোম মঙ্গল বুধ। হ্যাঁ হ্যাঁ, ওই শেষ হয়ে যেতে পারে হয়তো। আপনার যেহেতু পরীক্ষার সময় তো আর ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। ক্লাস হচ্ছে। জি স্যার, পরীক্ষার বিষয়ে বিস্তারিত একটু বলেন। আচ্ছা, পরীক্ষার বিষয়ে বা দারুণ একটা কথা বলেছেন, পরীক্ষার বিষয়ে বিস্তারিত বলবো, তাই তো? আচ্ছা দেখুন, আপনাদের পরীক্ষার সিস্টেমটা কেমন হবে সেটা আগে জানা উচিত, এনভায়রনমেন্টটা কেমন হবে, তাই না? সেটা আগে জানতে হবে। আচ্ছা, যাই হোক, আপনাদের মেসেজ দেওয়া হয়েছে, ঠিক আছে?
আচ্ছা, এবার পরীক্ষার এনভায়রনমেন্ট আপনাদেরকে বলি। আপনারা যারা আছেন, আপনারা মূলত প্র্যাকটিক্যাল ক্লাসই তো মূল। প্র্যাকটিক্যাল ক্লাসটা আপনাদের প্রথম যেহেতু পরীক্ষা সবাই জানে, আর আপনারা 1 বছর মেয়াদি, সেক্ষেত্রে অতটা কঠিন আপনাদের পরীক্ষা হবে না। ঠিক আছে? আপনারা পরস্পরকে সহযোগিতা করবেন, কেউ কারোর উপরে হিংসা বা বিদ্বেষ ছড়াবেন না। আর একটা জিনিস বলি, আপনাদের যে ক্লাসটা হবে, আপনাদের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার মার্ক কিন্তু সেকেন্ড ইয়ারেও অ্যাড হবে। সুতরাং এটার মূল্য কিন্তু একেবারে ফাইনাল ইয়ারেও যেরকম, এই যে প্রথম সেমিস্টারেও যেমন, এই যে সেকেন্ড সেমিস্টার মানে 2 সেমিস্টার একই রকম মান। ঠিক আছে? তবে কি আপনাদেরকে এমন কিছু চাপাই দেওয়া হবে না যে আপনারা পারবে না, কারণ আমরা জানি যে আপনারা 1 বছর মেয়াদি। তবে প্রথম হয়তো আপনাদের যে ড্রয়িং হবে, ড্রয়িংটা মূলত বলবে রৈখিক চিত্র অঙ্কন করুন। রৈখিক চিত্র অঙ্কন করুন, সেটা বলতে পারে হয়তো একটা গাছ, হতে পারে একটা পাখি, পাখি ব্যাপারটা কম দেয়, হতে পারে আপনার একটা ফল, হ্যাঁ, এরকম কিছু। তবে এরকমটা দিয়ে আসা হতে পারে একটা একটা পট, একটা পটারি, এই ধরনের কিছু, যা আমি একেবারে বেসিকে আপনাদেরকে শিখিয়েছি। আচ্ছা, এটা এটা গেল এক। 2 নম্বরে যাতে পারে, এক মিনিট আমি একটু দেখে নিই। কি নিয়েছো? কিছু নাই তো মনে হয়, এই জন্য পাওয়ার বেশি দেওয়ার পাওয়ার নাই তো, কোন তো আমি জানি না। আচ্ছা, আপনাদের একটা ভাস্কর্য তৈরির কথা বলছেন, ভাস্কর্য তৈরি করতে হতে পারে, সেটা হলো আপনাদের মার্ক হবে 50। এখন যদি বলেন কেমন ভাস্কর্য, মূলত মাটির তৈরি কোনো একটা কিছু, মাটির তৈরি কোনো একটা কিছু হতে পারে। হ্যাঁ, এই অনেক সময় দেয় একটা বল, ওইটা হয় কি, একটা বল তৈরি করে বারবার ঘষতে 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 ওর একটা গ্লেজ দেয়, এটা তৈরি করতে দেয়। কতক্ষণ একটা আপেল তৈরি করতে দেয়, আম তৈরি করতে দেয় সেটা। আর ক্রাফট থেকে আপনাদের একটা আসবে ফুলদানি, আসতে পারে ফুলদানি, কলমদানি, মূলত এই বেসিক জিনিসগুলোই আপনাদেরকে দিবে। ঠিক আছে? আর বেসিক ড্রয়িং দিবে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হলো, স্যার একটা প্রশ্ন হুম, বলছি স্যার, এই যে এগুলোর উপকরণ যেগুলো লাগবে, যেমন কাগজ, তারপরে মানে এগুলো তৈরি করতে হয়তো মানে আম বা আপেল তৈরি করতে মাটি, এগুলো কি আমরা বাসা থেকে নিয়ে যাবো না ওখান থেকে আমাদের দেওয়া হবে? আচ্ছা, ওখানে মূলত এর আগে এরকম হয়েছে, আপনারা একটু কথা বলে নেবেন। মূলত এগুলো ওখান থেকে প্রোভাইড করবে, কিন্তু হয়তো আপনাদের কাছে কিছু টাকা চার্জ করতে পারে। অনেক সময় এরকম হয় যে আমরা সেগুলো দেবো, কিন্তু আপনারা টাকা দেবেন, কারণ আসলে সবাই তো আর এগুলো নিয়ে যেতে পারবে না, আর তারাও তো এটা ফ্রি পাবে স্যার না। একদিন নিয়ে যাওয়া সম্ভব হয় না সব। স্যার হ্যাঁ, এটা আর কি জানার দরকার ছিল আমাদের, কারণ আমরা তো আর হলো ড্রয়িং করতে, ড্রয়িং করতে আপনাদের কাঠিন্য পেপার দেওয়া হবে, আপনাদেরকে কাঠিন্য পেপার দেবে ড্রয়িং করতে। 4টি 4। স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা, এবার আমি বলি। আপনারা সবাই মিউট করেন, মিউট করে যে কোনো একজন কথা বলেন। 1 থেকে 4 এর মধ্যে রাখা আচ্ছা, আপনাদের কি কি দিতে পারে তার ভিতরে আমি একটু বলে দিই। এটা তো আপনার যত কম কি কি কম দিতে পারে? তত বেশি হবে, আমি পড়ে দিতে হবে। একটা হলো গাছপালা দিতে পারে, 4 3 কোন 4 একটা মধ্যে ফুল রাখা, দিতে পারে, যেমন এই লতা সমস্ত পাতা যত দিতে কম পারে। তত বেশি ওঠে। ঠিক আছে? আচ্ছা, এইটা দিতে পারি। আবার খুব যদি কঠিন করে তাহলে ফিগারের কাঠামো দেবে, যে একটা ফিগার কাঠামো আঁকতে। ঠিক আছে? খুব কঠিন করলে সেটা আমি কিছুটা আপনাদেরকে আজকে ইঙ্গিত দিচ্ছি। আমি আগেও দেখাইছিলাম অল্প করে, দুই একটা ফিগার কাঠামো। আচ্ছা, এবার আসি কম্পোজিশন। আপনাদের মূলত কম্পোজিশন ড্রয়িং হবে, আর একটা ড্রয়িং দেবে বললো যে শুধু ড্রয়িং, রেখো রৈখিক চিত্র, আর আরেকটা দেবে স্কাল্পচার, আর আরেকটা দেবে হলো হ্যান্ডিক্রাফট। এই 4টা পরীক্ষা হবে, আপনারা ভালো করে বুঝে নিন। একটা হলো স্কাল্পচার, যেটা আমি বললাম যে হয়তো একটা বল আঁকতে দিবে, অথবা একটা কমলা বা একটা আপেল বা এই ধরনের কিছু,
যেটা আপনাদেরকে হলো কাদা দিয়ে তৈরি করতে হবে, ঠিক আছে? এরকমটা কিছু দিতে পারে, কিন্তু সেটা সবাই মিলে পারবেন আমি আশাবাদী। ওখানে পরীক্ষা এমন কঠিন হয় না, হয়তোবা যে একজন পারে সেও হেল্প করছে, এরকম কঠিন হয় না, নিজেরাই করে যাবেন, কিন্তু আপনারা সেই সহযোগিতা পাবেন আমি আশাবাদী। কিন্তু এটা স্বাভাবিক থাকবে, ঠিক আছে? অতি হই হুল্লোড় করবেন না, আপনাদের পরীক্ষার সেন্টারে এমন বিশেষ কিছু হবে না। এই হলো এক। তাহলে একটা হলো মাটির তৈরি এটা, আর 2 নম্বর হলো একটা ফুলদানি, অথবা এমনও দিতে পারে যে একটা জামা প্যান্ট তৈরি করুন, অথবা একটা ফ্রক তৈরি করুন, এরকমও দিতে পারে, মানে ওটা কাগজ কেটে করবে। তাহলে এটা হলো 2 গেল, একটা ভাস্কর্য, একটা হলো ক্রাফট, হ্যান্ডিক্রাফট। আচ্ছা, 3 নম্বরে বলেছি যে একটা ড্রয়িং কম্পোজিশন দেবে, যেটা বললাম ফুল গাছ এগুলা, অথবা অনেক কঠিন দিলে সেটা হয়তো বা দিবে একটা হিউম্যান ফিগার, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে কম্পোজিশনে কি দেখেন কি দিতে পারে, ঘর, ঘর বাড়ি, পশু পাখি, ভূদৃশ্য, প্রাকৃতিক দৃশ্য যেগুলো আমি দেখিয়েছি। এখানে আপনাদের হয়তো বা বলতে পারে একটা গ্রামীণ দৃশ্য আঁকেন, শরতের দৃশ্য আঁকেন, গ্রীষ্মের দৃশ্য আঁকেন, এমন কিছু বলতে পারে, অথবা বলতে পারে একটা গ্রামীণ পরিবেশ নিয়ে একটা দৃশ্য আঁকেন, এটা একটা বলতে পারে কম্পোজিশনের ক্ষেত্রে। এই কম্পোজিশন আপনাদেরকে দেখিয়েছি আমি যে কিভাবে একটা বাড়ি, কিভাবে একটা গাছ এভাবে করে আঁকতে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দিতে পারে হলো গাছ, ঘর আমি দেখিয়েছি, আলাদা করে বাড়ি, হ্যাঁ, পাখি। আর আমি একদম মানে একটু আপনাদেরকে হাতি এঁকে দেখিয়েছিলাম, হাতিটা আসলে প্রথম দিকে দেয় না, এটা একটু কঠিন, ঠিক আছে? আমি এঁকে দেখিয়েছিলাম হাতি, এটাও দেয় অধিকাংশ সময়, ঠিক আছে? এটা অবশ্য সেকেন্ড সেমিস্টারে দেয়, ফার্স্ট সেমিস্টারে সেরকম দেয় না, দিতে পারে যদি কোনো পশু পাখি দেয়, একটা বগ আঁকতে বলতে পারে, হ্যাঁ, এরকম কিছু। আচ্ছা, এবার আমি আপনাদেরকে, এইটা হলো এই 4টা ধারণা আমি দিলাম। ড্রয়িং সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, এর আর ভিতরেই মূলত হয়ে যাবে। পরীক্ষাটা কোথায় হবে? পরীক্ষা কোথায় হবে? আপনাদেরকে এখনো জানাই দিইনি পরীক্ষা কোথায় হবে? জি স্যার, জানাই জানানো কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এখানে পরীক্ষা হবে। এটা তো জানাই দেওয়ার কথা, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা হবে। জি স্যার, জানাই কয়টা দিছি। থেকে? রুটিনের উপরেই তো লেখা আছে যে সেন্টার আচ্ছা, কোথায় হবে। আর একটা জিনিস, আপনাদের কি ইয়ে দেয়নি, হলো কি বলে ওটাকে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড স্যার। না না না, আমি বলতে চাচ্ছি যে আপনাদের যে কবে কোন পরীক্ষা হবে শিডিউল দেয়নি? পরীক্ষার রুটিন দিয়েছে স্যার। স্যার সবই দিয়ে দেয়নি, দিয়েছে। হ্যাঁ। পরীক্ষা রুটিন দিলে তো ওখানে সবকিছু করা আছে। আর রাজশাহী যখন পরীক্ষা হতো তখন রাজশাহী সবাইকে গিয়ে থাকা লাগতো। আর আপনারাও অনেকে বাইরে থেকে আসছেন, বিশেষ করে দেখা যাচ্ছে কেউ মাগুরা থেকে আসছে, কেউ যশোর, কেউ ওই দিক থেকে আসেন নাটোরের দিক থেকে, আবার কেউ আসেন কুষ্টিয়ার ফুল আশপাশেই আর কি, কেউ খোকসাতে। তো সেক্ষেত্রে আপনারা হলো কিভাবে করবেন সেটা আপনি কর্তৃপক্ষের কাছে একটু ফোন দিয়ে জানতে পারলে সব থেকে বেশি ভালো হতো। ওনারাই মনে হয় সব থেকে ভালো দেবে, বলতে পারে আসলে ওনারা অ্যারেঞ্জমেন্ট কিভাবে করছে, যদিও তাদের পরীক্ষা যেহেতু তাদের একটা দায়িত্ববোধের জায়গা আছে, কিন্তু আপনারা জানবেন যে আসলে আমাদের তো সবার তো সমানভাবে থাকার জায়গা নাই, তাহলে সেক্ষেত্রে ওরা হয়তো বলবে। দরকার হলে একটা কুষ্টিয়া শহরে একটা রুম ভাড়া করে নেবেন সবাই। রাজশাহীতে এরকম করতো যে একটা জায়গায় রুম ভাড়া করে একই সাথে হয়তো বা দেখা যাচ্ছে 5-7টা রুম নেওয়া হলো, নিয়ে তারা ওই যে 4 দিন বা 5 দিন থাকলো, সেটার একটা ফুল পরীক্ষা দিয়ে, কারণ এই পরীক্ষাগুলো মানে সকাল বিকাল হয়, খুব দ্রুত শেষ হয়ে যায়। আপনার রুটিন কি এরকম হয়েছে? না স্যার, প্রতিদিন একটা করে পরীক্ষা মোট কয়দিন হবে পরীক্ষাটা সেটা বলে। থেকে 27 তারিখ পর্যন্ত। 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, জি স্যার। মোট 7 দিন। তাহলে প্রত্যেকদিন একটা করে হচ্ছে? জি স্যার। ও, প্রথম কোন পরীক্ষা পড়ছে? প্রথমে থিওরি পড়ছে নাকি হলো প্র্যাকটিক্যাল পড়ছে? না স্যার, প্রথমে থিওরি, শুধুমাত্র 26 আর 27 তারিখ পর্যন্ত মনে হয় প্র্যাকটিক্যাল 2 দিন, আর ওইদিকে 3 দিন 2 দিন, হচ্ছে। তাহলে 2 দিনে 4টা প্র্যাকটিক্যাল নেবে। এই যেদিন কম্পোজিশন নেবে ওই দিনই ড্রয়িং নেবে, আর ভাস্কর্য আর হলো হ্যান্ডিক্রাফট যেটা, এটা আপনাদের একদিনে নেবে, আমার মনে হচ্ছে সেটাই। আর আপনাদের থিওরি তো বললাম, বাংলাদেশের শিল্পকলার ইতিহাস একটা, হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর বিশ্ব শিল্পের ইতিহাস একটা, আর একটা হলো বিভিন্ন রঙের ব্যবহার, এটা দিয়ে মূলত এই 3টা পরীক্ষা হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের ড্রয়িং সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে কিনা তাই বলে দিও। এবার তাহলে আমি আপনাদেরকে থিওরিটিক্যাল দিকটা বলবো।
হ্যাঁ, এর ভিতরে তাহলে আমি কি বললাম বলেন তো? হয় পোশাক আঁকতে দিবে, এই পোশাক তৈরি করতে দিবে, তা না হয় ফুলদানি বা কলমদানি দিবে। এটা হলো একটা পরীক্ষা। 2 নম্বর হলো ভাস্কর্য এমন দিবে যেটা আপনি পারবেন, এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই। মাটির ব্যবহারও এমন যেটা দিবে যেটা আপনারা সহনশীল, ঠিক আছে? আহ, আহ, মানে এমন বাইরে কিছু দিবে না। আর কম্পোজিশনের ক্ষেত্রে আমি তো বললাম ঘর, গাছ, পাখি অথবা ফুল, এটাই দিবে কম্পোজিশনে, অথবা দৃশ্যচিত্র। ঠিক এভাবে ড্রয়িং এর ক্ষেত্রেও এটা দিবে, গাছ দিতে পারে, বিশেষ করে ড্রয়িং। কিন্তু ড্রয়িংটা যখন করবে তখন রেখাচিত্র অঙ্কন করবেন, রেখাচিত্র, তখন কিন্তু স্কেচ করবেন না, রেখা দিয়ে চিত্র অঙ্কন করবেন। ওরা বলেই দিবে যে রেখাচিত্র অঙ্কন করুন, যেটাকে বলবে ড্রয়িং। আচ্ছা, তাহলে আপনাদের প্রশ্ন নেই? আর এটা হ্যালো কিন্তু স্যার। প্রশ্ন আউট করে দেওয়া। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, বলছিলাম মানে প্রথম পরীক্ষায় তো প্রশ্ন থাকবে, উত্তর লিখতে হবে। তা আপনি যদি সাজেশন আকারে প্রশ্ন এবং উত্তর একটু বোর্ডে লিখে লিখে বোঝাতেন তাহলে আমার মনে হয় ভালো হতো, আমরা লিখে শুনতে পারতাম। প্রশ্ন এবং উত্তর সাথে সাথে? মানে আপনি সাজেশন আকারে দেখা যাচ্ছে এরকম টাইপের প্রশ্ন আর এরকমের উত্তর, এরকম প্রশ্ন এরকমের উত্তর, এরকম বোর্ডে একটু লিখে দেখালে ভালো হতো, আমরা লিখে নোট করে নিতাম, গুগলে একটু বেশি করে পড়ে সর্বনাশ যেতাম। করেছে, আপনি যা বলেছেন এটা আসলে কি, আসলে এটা একেবারে এরকম, আমাদের তো অল্প সময়ের ক্লাস, আর এইভাবে করে আপনাদেরকে বলতে পারি হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, হ্যাঁ, এক কথার প্রশ্ন আসবে, আর আরেকটা হলো ব্রড প্রশ্ন আসবে, ঠিক আছে? এই 3 ধারায় প্রশ্ন আসবে। এখন ওইভাবে করে বলে ক্লাস নেওয়া তো সম্ভব? আপনি খালি ঠিক একটু আছে, আমি হয়তো আপনাদের ক্লাস আকারে বলে দিতে পারি। দেখুন, আপনাদের আজকে আমি একটা ক্লাসের বিষয়ে বলতে চাচ্ছিলাম, যেটা সেটা প্রশ্ন আসবে, সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো বোর্ডে লিখে দেন, একদম প্রথমে বলি। আচ্ছা, প্রথমে বলছে যে এখানে যে জল রং এবং তেল রঙের ব্যবহার, এটা আপনাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? জল রং এবং তেল রঙের ব্যবহার, ওই যে বললাম না করণ কৌশল যে কোর্সটা, ওখানে আপনাদের থাকবে। তো প্রথমে গিয়ে আপনারা এটা দেখতে পাবেন, তখন আপনারা ওটা কিভাবে লিখবেন সেটা হলো ব্যাপার। তো আপনারা লিখবেন হলো, প্রথমে মনে করেন আপনারা তেল রং লিখবেন, তাহলে লিখবেন আপনারা তেল রং হলো তেল মিশ্রিত রং, অর্থাৎ তেলের সাথে তারপিন মিশিয়ে যে চিত্র অঙ্কনের একটি পদ্ধতি, এটাই কি মূলত তেল রং বলা হয়, ঠিক আছে? কিসের সাথে? সেটা হলো রঙের সাথে তারপিন মিশিয়ে, তারপিন অথবা তিসির তেল মিশিয়ে হলো রং করার পদ্ধতি। এবার আমরা লিখবো করণ কৌশল কি। মূলত করণ কৌশল এখানে আমরা 2 ভাগে বা 3 ভাগে ভাগ করব। একটা হলো এই যে মূলত প্রথমে ক্যানভাস প্রস্তুতকরণ, কিভাবে একটা ক্যানভাস প্রস্তুত করতে হয়, মূলত কাঠের ফ্রেম এবং ক্যানভাস কাপড় কিনতে হয়, ঠিক আছে? এই ক্যানভাস কাপড় কেনার পর আমি যেভাবে বলছি ওভাবে করে লিখবেন। ওই কাপড়গুলো সুন্দর করে টাইট করে হলো ক্যানভাসের যে ফ্রেমে করে বাঁধতে হয়, এমন ভাবে বাঁধতে হবে যে চারিদিকে যেন সমান থাকে। বাঁধার পরে ওর উপরে আইকাগাম দিতে হয়, দিয়ে আইকাগাম দিয়ে ভালো করে ওটা লেপে দিতে হয়। লেপে দেওয়ার পর ওটা শুকাতে দিতে হয়। আইকাগাম দেওয়ার বড় কারণ হলো এই যে ওর ভিতরে অংশে যে ছিদ্র ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো ওটা বুঝে যায়, গেলে ওইটা সুন্দর ফ্ল্যাট হয়ে যায়। এবং এরপরে লেআউট করা হয়। লেআউট করার পর, লেআউটটা কি সেটা আগে জানাই দিই। মূলত ওর ধরে আমি যে ড্রয়িংটা করব, সেই ড্রয়িংটা পেন্সিল দিয়ে বা কোনো কিছু দিয়ে হালকা করে আমরা এঁকে নেব। তারপরে আস্তে আস্তে আমরা ডার্ক থেকে লাইটে যাব। ডার্ক থেকে লাইটের মধ্যে বুঝতে হবে, মানে কালো, এগুলো কালো জাতীয় রং, সেগুলো আগে করব, তারপরে গিয়ে ডার্ক রং করব, ঠিক আছে? এইভাবে করে আমরা চিত্রটা সম্পূর্ণ করব। মূলত এই তেল রঙের চিত্র অঙ্কন করার ক্ষেত্রে দীর্ঘ সময়ের ব্যাপার হয়, কিন্তু এটি পৃথিবীর বড় বড় শিল্পীরা মূলত এই তেল রং ব্যবহার করেছেন। আমরা এইভাবে কিন্তু লিখবো, তেল রং পৃথিবীর বড় বড় শিল্পীরা ব্যবহার করেছেন, এবং এই তেল রং এর সাস্টেনিটি অনেক বেশি, মানে দীর্ঘস্থায়িতা অনেক বেশি। তেল রং মূলত এই যে বললাম যে তেল মিশ্রিত রং, মূলত এই রংটি আরো হালকা করার জন্য এর সাথে তারপিন অথবা আমরা তিসির তেল মেশাইতে পারি। এবং এর উপকরণ দেখে আমরা বলি, উপকরণগুলো আমরা আরো ভাবে লিখে দেবো। উপকরণ হলো ক্যানভাস কাপড়, ফ্রেম, তেল রং,
আর তেল রংটা কিভাবে পাওয়া যায়? মূলত টিউব আকারে আমরা তেল রংটা পাইতে পারি, ঠিক আছে? তেল রংটা আমরা টিউব আকারে পাইতে পারি, সেটা আমরা নিব এবং মূলত একটা প্লেটের সাথে আমরা রং মিশিয়ে এই রংটা করি। এটাই হলো তেল রঙের বর্ণনা। এবার আমরা একদম শেষে দেবো যে তেল রং হাজার বছর ধরে চলে আসছে। মূলত পৃথিবীর বড় বড় শিল্পীরা এই তেল রং ছবি অঙ্কন করেছে। এর ভিতরে যদি বলি মোনালিসা, দ্য লাস্ট সাপার, ম্যাডোনা অ্যান্ড হিজ সাইড, এরকম বড় বড় শিল্পীরা যেসব শিল্পী শিল্প অঙ্কন করেছে যেটা তেল রঙে, সেই তেল রঙের চিত্রের কথা আমরা বলবো। যেরকম কামরুল হাসানের ৩ কন্যা, যেটা তেল রঙে আঁকা। এরকম অনেক চিত্রের কথা আমরা বেশ কিছু চিত্রের কথা উল্লেখ করে দেবো। এটাই হলো তেল রঙের ব্যবহার। আপনাদের প্রশ্ন আসবে যেটা যে তেল রং কি, তেল রঙের ব্যবহার সম্পর্কে বলুন। তখন কিন্তু আপনারা এখন বলতে পারবেন যে তেল রং হলো তেল মিশ্রিত রং, অর্থাৎ রঙের সাথে তেল মিশিয়ে মূলত যে ছবি আঁকার পদ্ধতি হলো তেল রং পদ্ধতি। এটা হলো একটা প্রশ্ন কিন্তু আপনাদের ভুল। আচ্ছা, এবার আসলে হলো জল রং কি। তাহলে জল রং বলতে বোঝা যাচ্ছে না যে জল মিশ্রিত রং। জল রং বলতে বোঝায় জল মিশ্রিত রং, অর্থাৎ। আচ্ছা, তেল রং সম্পর্কে আপনাদের আর কি কোনো কিছু জানার আছে বা কোনো কৌতূহল? আর আমি বলছিলাম প্রশ্ন আর উত্তর বোর্ডে লিখে বোঝানোর কথা। বোর্ডে লিখে? আসলে কি এই কথাগুলো কি বোর্ডে লিখে আমার ক্লাস সম্পূর্ণ হবে না, কারণ আমার অনেক টপিক সম্পর্কে বলতে হবে। তাহলে আমরা করতাম। আর একটা প্রশ্ন, হ্যাঁ, আর বলছে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে আমরা যে এরকম অনার্সে লিখেছি, কাজ দিয়েছি, লাস্ট এই প্রশ্নগুলো মানে শীটের ভিতরে এসবগুলো নেই, ডাইরেক্ট লেখা, যেমন তেল রং, তেল রং, তারপরে তেল রঙের উপকরণ, উপকরণ, এরকম। প্রথমে কি আলোচনার মাধ্যমে ভূমিকা শেষে উপসংহার দিয়ে শেষ করতে পারবো? হ্যাঁ, আপনারা অবশ্যই করতে পারবেন, অবশ্যই। ভূমিকা দিবেন, তারপরে দেবেন হলো ভূমিকা দিয়ে হতে দিতে পারেন যে পৃথিবীতে বিভিন্ন শিল্পীরা তেল রং ব্যবহার করেছে এবং এই তেল রং ব্যবহার করার ফলে মূলত ছবির সাশ্রয়টা অনেক বেড়েছে। হ্যাঁ, দীর্ঘস্থায়ী একটি রং। হ্যাঁ, এটাও অনেক সারা পৃথিবী ব্যাপী সমৃদ্ধ একটি রং। তারপরে দিলেন যে তেল রঙের উপকরণ, উপকরণ দিলেন। তারপরে দেখলেন তেল রঙের করণ কৌশল, করণ কৌশলটা দিলেন। দেওয়ার পরে করণ কৌশল কি, যে কি কি মাধ্যম দিয়ে আমরা তেল রংটা আমরা কিভাবে আঁকতে পারি। শেষে দেখেন দিলেন যে পৃথিবীতে কোন কোন শিল্পীরা এই ধরনের তেল রং চিত্র অঙ্কন করেছেন। এটাই দিয়ে তারপর দিল উপসংহার। সুতরাং তেল রং পৃথিবীতে একটি মানে সার্বিক ব্যবহার্য একটি রং। এইভাবে করে লিখে দিতে পারেন। আরেকটা ভাই যে বলছে, ভাই আমরা তো একেবারে ছোট না যে একেবারে এভাবে করে লিখে দেবো। মনে আছে যে কথাগুলো এখানে লিখে দিলে আমার একটা ক্লাসটা শেষ হয়ে যাবে। বলেন যে আপনার সাথে পার্সোনালি কথা বলে হচ্ছে ক্লাস কিছু সময় ভাইকে দিতে পারবেন। হ্যাঁ, বলেন। মানে ওই ভাইকে বলেন আপনার সাথে কথা বলে পার্সোনালি আপনি যদি তাকে কিছু সময় দিতে পারেন দেন, সে হয়তো অনেক কিছু বুঝতে পারছেন। আসলে কারণ কি, আমার অনেকগুলো এখানে আমার স্টুডেন্ট আছে, কারণ ওরা শুধু সাজেশনটা পাইলেই আমার মনে হয় করতে পারবে। আর একটু ধারণা পাইলেই লিখতে পারবে। আমি আশাবাদী যে এ ধারণা পাইলে, যেরকম এখন তেল রং সম্পর্কে আমি বিশ্বাস করি যে মোটামুটি লিখতে পারবে যে তেল মিশ্রিত রং হলো তেল রং, এটা তো অন্তত বলতে পারবে, তাই না? তারপরে সেখানে যে একটা ক্যানভাস কাপড় লাগে, সেটা মূলত সেই ক্যানভাস কাপড়টা ভালো করে এঁটে কষে একটা ফ্রেমের সাথে বাঁধতে হয়। সেখানে একটা গাম দিতে হয়, আইকা গাম না উল্লেখ করতে পারে, অন্তত গামটা উল্লেখ করতে পারে। তারপরে তেলটা পাতলা করা, এই রংটা পাতলা করার জন্য তিসি অথবা আমি যদি বলি তারপিন, এটা ব্যবহার করতে হয়। এরকম করে আপনারা বানিয়ে সিস্টেম করে লিখবেন, হয়ে যাবে। তেল রং সম্পর্কে লিখতে পারবেন না হালকা 2-1 লাইন, 2-10 লাইন? অবশ্যই পারবো, অবশ্যই। আর একটা জিনিস বলি, আপনারা আমি যেটা বলেছি, আপনারা এই যে প্রশ্নটা আপনারা নেটে সার্চ দেবেন, অথবা আপনারা ওই এক কাজ করবেন, বিশেষ করে এআই তে সার্চ দিবেন, দিয়ে বলবেন তেল রঙের ব্যবহার, তেল রঙের ব্যবহার। আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, স্যার এই যে আপনার হচ্ছে ছবিগুলো যখন ড্রয়িং করতে দেবে, এই ড্রয়িং গুলো যে এত বাই এত, যেমন 5 ইঞ্চি বা এরকম 10 ইঞ্চি, এইটা একটা স্কেচ দিয়ে দেবে যে এত এত মাপ বা এত মাপ। দারুণ প্রশ্ন করেছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলো দেয় মূলত ডিজাইনের ক্ষেত্রে। আপনারা যেহেতু প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবেন, আপনাদের এরকম কোনো ধরাবাঁধা নিয়ম থাকবে না।
বুঝতে পেরেছেন? এরকম ধরা বাঁধা নিয়ম থাকে না। তাহলে আমরা 1 নম্বরে গেল হলো তেল রঙের ব্যবহার। তেল রং কি? তেল রঙের ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। আচ্ছা, এবার এরকম আসতে পারে, হয়তো এক কথায় প্রশ্ন আসতে পারে যে তেল রং কি। এক কথায় এই প্রশ্ন আসতে পারে যে তেল রং কি, সেটা আপনারা লিখবেন, তাহলে সেটা এক কথার উত্তর হবে। আচ্ছা, এবার আপনাদের যদি বলে জল রং, জল রং কি? জল রঙের ব্যবহার। সম্পর্কে লিখুন। এই জল রং মূলত জল মিশ্রিত রং, অর্থাৎ রঙের সাথে পানি মিশিয়ে রং করা, রঙের সাথে পানি মিশিয়ে চিত্র অঙ্কন করার একটা মাধ্যম হলো জল রং। মূলত জল বা পানির সাথে রং মিশিয়ে, জল রং মিশিয়ে রং করার একটি মাধ্যম, সেটা হলো জল রং। আচ্ছা, এবার সামনাসামনি হয়ে বলি। জল রঙের করণ কৌশলটা একটু দেখে নেন, শুনে নেন ভালো করে। জল রং মূলত টিউবে পাওয়া যায় বাজারে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে পৃথিবীতে এই জল রঙের ব্যবহার প্রচুর পরিমাণ দেখা যায়, যদিও জল রঙের স্থায়িত্ব তেল রঙের থেকে তুলনামূলক কম, কিন্তু জল রঙে রং ব্যবহারের স্বচ্ছতা অনেক বেশি। মূলত রঙের সম্পর্কে প্রচন্ড ধারণা না থাকলে জল রং করা বেশ কঠিন হয়ে যায়, কিন্তু জল রং পৃথিবীতে একটি সমৃদ্ধ এবং প্রচলিত রং, ঠিক আছে, যেটা চিত্র অঙ্কনের জন্য ব্যবহার করা হয়, এটা আমরা ভূমিকা দিতে পারি। আচ্ছা, এবার আমরা আসবো যে জল রঙের উপকরণ, কি কি উপকরণ ব্যবহার করা হয়। জল রং করতে গেলে মূলত জল রঙের এক ধরনের প্লেট পাওয়া যায় এবং টিউবে আকারে জল রং পাওয়া যায়, এবং সাথে কি লাগবে আমাদের, আমরা তেল রঙের ক্ষেত্রে তুলির কথা বলিনি, ব্রাশ, ব্রাশ ব্যবহার করতে, ব্রাশ বা তুলি ব্যবহার করতে হয়, কিন্তু তেল রঙের জল রঙের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তুলি ব্যবহার করা দরকার হয়। এবং কাগজের ক্ষেত্রে হ্যান্ডমেড পেপার ব্যবহার করতে হয়, কারণ জল রং যেহেতু পানি শোষণ করতে পারে এমন এক ধরনের কাগজ, মূলত হ্যান্ডমেড পেপার পানি শোষণ ক্ষমতা আছে, এই হ্যান্ডমেড পেপার মূলত জল রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা জিনিস, সেটা হলো যে জল রং এবং তেল রঙের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে, সেটা বললে আরো বেশি বুঝতে পারবেন। তেল রং মূলত ওই যে বলেছিলাম যে প্রথমে কালো আঁকতে হয়, তারপরে আস্তে 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 সাদা সাদা অংশ আঁকতে হয়, কিন্তু তেল রঙের ক্ষেত্রে একেবারেই আলাদা। তেল রঙে প্রথমে থেকে একেবারে হালকা করে আঁকতে 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 এক সময় ডার্কে আসতে হয়, লাইট থেকে ডার্ক, কারণ প্রথমেই যদি আমি হলো জল রং যেহেতু স্বচ্ছ রং, জল রং স্বচ্ছ রং, এই রংকে যদি প্রথমেই আমি কালো করে ফেলি তাহলে আর ছবি আঁকা যায় না। কিন্তু তেল রং শুকায়, কিন্তু জল রং শুকানোর কোনো উপায় নাই। দুঃখিত, আমার একজন ফোন দিয়েছিল। জল রং শুকানোর কোনো উপায় নাই, মূলত দ্রুত ড্রয়িং করার প্রয়োজন হয় মূলত জল রং। এখন আমরা বলি যে তাহলে কি কি, তুলি, টিউব, টিউবের রং, মূলত হ্যান্ডমেড পেপার এবং সাথে একটা বোর্ড এবং ক্লিপ, এগুলোই প্রয়োজন হয় জল রং করার ক্ষেত্রে। আবার একটা জিনিস বললাম যে জল রং মূলত লাইট থেকে ডার্কে আসে, আর তেল রং ডার্ক থেকে লাইটে আসে। মূলত এই রং করার ক্ষেত্রে প্রথমে লেআউট করে নিতে হয়, লেআউট করে নেওয়ার পর, লেআউট বলতে উপর দিয়ে আমি যেটি আঁকবো সেটা ভালো করে দাগিয়ে নিয়ে আস্তে আস্তে রং প্রয়োগ করতে হয়। এখানে রং প্রয়োগে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ একটা রঙের সাথে আর একটা রং ছড়িয়ে গেলে সেই রংগুলো ব্যবহার করা বড় কঠিন হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা দিতে পারি যে মূলত এই রঙে প্রচুর পরিমাণ চিত্র পৃথিবীতে অঙ্কন করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জয়নুল আবেদিন, কামরুল হাসান, এসএম সুলতান দ্বারা মূলত জল রঙের চিত্র অঙ্কন করেছেন। মূলত উকি চিত্রকর্মটি জল রঙে গোয়াশ পদ্ধতিতে অসাধারণ একটি চিত্রকর্ম, যেটা লিখেছেন শিল্পী কামরুল হাসান।
ঠিক আছে। তাছাড়াও নবান্ন, ঠিক আছে, তারপরে সংগ্রাম, এরকম অনেকগুলো চিত্রকর্ম আছে যেগুলো চিত্রকর্মগুলো মূলত জল রঙে আঁকা। আমরা এটা দিতে পারি। জল রং সম্পর্কে আপনারা কি কিছু হলো জানতে চান আর আপনারা প্রশ্ন করতে পারেন? স্যার আমার এখানে স্যার আজকে সকাল থেকে বিদ্যুৎ ছিল না, তো এখনো স্যার মাঝে মাঝে নেটওয়ার্ক পাচ্ছে না। আমি এই মাত্র জয়েন হলাম স্যার। খুবই দুঃখিত, সমস্যা তাই। মূলত আমি জল রং আমিও এবং স্যার তেল একই রং অবস্থা। নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, এবার হলো ভাস্কর্য তৈরির করণ কৌশল। ভাস্কর্য তৈরির করণ কৌশল এটা একটু আপনি মূলত কাঠামো তৈরি করে নিতে হয়। সংক্ষিপ্ত বিবরণ এটা একটু বলে দিয়েন, তাহলে স্যার সুবিধা হবে যে কোন কোন টপিকস গুলো আর কি স্যার সেটা। আচ্ছা, মূলত আমি দিয়েছি যে জল রং কাকে বলে, জল রঙের জল রং কিভাবে তৈরি করতে, মানে জল রং কাকে বলে, জল রং ব্যবহার সম্পর্কে লিখুন। আবার হচ্ছে তেল রং কাকে বলে, তেল রঙের ব্যবহার সম্পর্কে লিখুন। এটা এই দুইটা। আচ্ছা, এবার আমি করাবো হলো ভাস্কর্য তৈরির করণ কৌশল কি। মূলত ভাস্কর্য হলো ত্রিমাত্রিক শিল্প মাধ্যম। ভাস্কর্য তৈরি করতে বিভিন্ন ধরনের কাঠ, পাথর, মাটি আমরা ইত্যাদি ব্যবহার করি। এমনকি চুনা পাথর, নুড়ি পাথর ইত্যাদিও আমরা মূলত ব্যবহার করি। মূলত ভাস্কর্য বলতে আমরা বুঝি তখন বা বিভিন্ন রকমের মনুমেন্টের মাধ্যমে মূলত এক ধরনের শিল্প অঙ্কন পদ্ধতি, ঠিক আছে। শিল্প অঙ্কন বলতে শিল্প তৈরি করার একটি মাধ্যম, মূলত কাঠামো ভিত্তিক শিল্প। মূলত এটাকে রিলিফ বলতে পারি আমরা, ঠিক আছে। যে এটা কাঠ দিয়ে আমরা কাঠ খোদাই করে এক ধরনের আকৃতি দিতে পারি, সেটা মানুষের আকৃতি হোক বা অন্য কোনো কিছুর আকৃতি হোক, সেটাকে একটা ভাস্কর্য বলতে পারি। আবার আবার আমরা যদি বলি যে মাটি দিয়ে ফ্রেম তৈরি করেও আমরা ভাস্কর্য তৈরি করি, পাথর কেটেও ভাস্কর্য তৈরি করি, ঠিক আছে। এটা হলো ভাস্কর্য তৈরির উপকরণ। আমরা বিভিন্ন রকমের ভাস্কর্য দেখতে পাই, যেরকম আমরা বিশেষ করে মাইকেল অ্যাঞ্জেলোর কিছু ভাস্কর্য দেখতে পাই। সেটা হলো ভাস্কর্য ডেভিড, পিয়েটা, হ্যাঁ পিয়েটা, ডেভিড এবং আরো যদি কয়েকটা বলি মোজেস, এরকম কিছু ভাস্কর্য আছে যেগুলো মূলত মার্বেল পাথর কেটে তৈরি করা, এবং সেটা অসাধারণ অসামান্য ভাস্কর্য। এটা মূলত কম আসে, কিন্তু এই ভাস্কর্য তৈরিকরণ কৌশলটা আপাতত। আচ্ছা, এবার আমরা একটা জিনিস আমরা একটু আলাদা করবো, সেটা হলো বেসিক ডিজাইন কি। অনেকে হয়তো আমরা জানি না বেসিক ডিজাইন বা মৌলিক ডিজাইন। বেসিক ডিজাইনের অপর নাম হলো মৌলিক ডিজাইন। বেসিক ডিজাইন কি, সেটা হলো মূলত মৌলিক নকশা, সেটা হলো জ্যামিতিক নকশা, মূলত ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলোর মাধ্যমে নকশা করার মাধ্যমকেই মূলত জ্যামিতিক নকশা বলে। মূলত এগুলোকে আমরা রিপিটেশন ড্রয়িংও বলতে পারি। তাহলে আমরা বলবো বেসিক ডিজাইন হলো সেই ডিজাইন যেটা জ্যামিতিক ফর্ম ব্যবহার করে ডিজাইন করার একটি মাধ্যম। মূলত এখানে আমরা বিভিন্ন রকমের কালার ব্যবহার করতে পারি, কলম, কালি তুলি ব্যবহার করে মূলত এই বেসিক ডিজাইন আমরা সম্পন্ন করি। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? একজন বলুন। আমি আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি যাতে আমরা লিখতে পারি। বোঝা যাচ্ছে? স্যার বেসিক ডিজাইনটা আবার বলুন। হ্যাঁ, বেসিক ডিজাইনটা আবার বলুন। আচ্ছা, বেসিক ডিজাইনকে মৌলিক ডিজাইন বলা হয়। এটা আপনারা প্রথম লাইন লিখবেন, কারণ এগুলো শর্ট প্রশ্ন আসবে। বেসিক ডিজাইনকে মৌলিক ডিজাইন বলা হয়। মূলত জ্যামিতিক ফর্ম ব্যবহার করে এই ডিজাইন করা হয়। মূলত ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, কোণ ইত্যাদি ব্যবহার করে এই ডিজাইন করা হয়। মূলত এটি রিপিটেশন ডিজাইন আমরা বলতে পারি। মূলত এই ডিজাইন করতে গেলে মূলত কালি তুলির ব্যবহার আমরা করতে পারি, সেটা বিভিন্ন রঙে আমরা এই ডিজাইন করতে পারি। এভাবে করে বলতে পারেন। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। বোর্ডে প্রশ্ন লিখে দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। তবে এইগুলাও যদি লিখিয়ে দেন খালি প্রশ্নটা, তাহলে উত্তরটা আমরা বের করে পড়তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, এটা একটা ভালো প্রশ্ন। মানে প্রশ্নটা বের করে দিলেও দেখা যাচ্ছে আপনারা খুঁজে পড়ে নিতে পারবেন কিছুটা, কিন্তু মনেও না তাই। আচ্ছা, ভাস্কর্য তৈরির করণ কৌশল।
ভাস্কর্য তৈরি করণ কৌশল সম্পর্কে আলোচনা করতে বলছে। আর লাস্ট হলো কারুশিল্প। কারুশিল্প এটা কিন্তু ইম্পর্টেন্ট আসবে। এর উপাদানগুলো এর উপাদান সম্পর্কে আলোচনা করো। কারুশিল্প কি, এর উপাদান সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, এখানে আমরা ভাস্কর্য তৈরিকরণ কৌশলটা জানালাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো বেসিক ডিজাইন, সেটা তো এখানে দিলাম না, পরে দিচ্ছি, ঠিক আছে। তেল রং কি, তেল রঙের ব্যবহার, জল রং কি, জল রঙের ব্যবহার, ভাস্কর্য তৈরিকরণ কৌশল, কারুশিল্প কি, এর উপাদান সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। জি, পোস্টার রং সম্পর্কে। আচ্ছা, আর একটা পোস্টার রং, মূলত এটাও একটি রং করার পদ্ধতি। মূলত এটি মূলত পোস্টার রঙের সাথে পানি মিশিয়ে এক ধরনের রং করার পদ্ধতি। প্যাস্টেল রং আলাদা আর পোস্টার রং কিন্তু আলাদা, ঠিক আছে। এটা লাইট থেকে ডার্ক, না ডার্ক থেকে লাইটে যায়, অনেকটা তেল রঙের মতোই, কিন্তু তেল রঙে শুধুমাত্র পানি মেশাতে হয়, আর এখানে এই তেল রঙে তেল মেশাতে হয়, আর এখানে পানি মেশানো যায়, এতটুকুই হলো পার্থক্য পোস্টার রঙের। পোস্টার রং আর তেল রং সমমানাতে, কিন্তু তেল রঙে পানি মেশাতে হয়, এই তেল মেশাতে হয়, আর পোস্টার রঙে পানি মেশাতে হয়। মূলত এটাও সেই ডার্ক থেকে লাইটে, এটা ক্যানভাসে ব্যবহার করা যায়। মূলত ক্যানভাস প্রিন্ট করার ক্ষেত্রে পোস্টার রংটা বিশেষ প্রয়োজন হয়, ক্যানভাসের ছবি আঁকার ক্ষেত্রে। কিন্তু মূলত তেল রঙের মতো এতটা সাস্টেনেবল, এতটা মানে এর স্থায়িত্ব বেশি থাকে না পোস্টার রঙে। তবে পোস্টার রং শুকাইলে ওর পরেও ব্যবহার করা যায়, ঠিক তেল রঙের মতো। আপনার ওর উপরে লিখতে পারেন, ধারণা নিয়ে নেন, আমি চাই যে ধারণাটা নিয়ে রাখেন। এখন বলি কারুশিল্প কি। কারুশিল্প হলো মূলত মানুষের জীবন ধারণের প্রয়োজনে, ঠিক আছে, মানুষের জীবন ধারণের প্রয়োজনে যেসব শিল্প উদ্ভব হয়েছে তাকেই বলে হলো কারুশিল্প। এক কথায় মানুষের প্রয়োজনের তাগিদে যে শিল্প তৈরি করা হয়েছে সেটাই হলো কারুশিল্প। তাহলে কারুশিল্পের উপাদানগুলো কি? বেড়া, কাঁচি, বিভিন্ন রকমের আসবাবপত্র, বিশেষ করে হাড়ি, হাড়ি পাতিল বা এরকম বহু জিনিস আছে। আপনারা যদি সার্চ দেন যে কারুশিল্প, বাংলাদেশের কারুশিল্প, আমাদের অনেক কিছু আসবে, ঠিক আছে। নকশি কাঁথা, শখের হাড়ি, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে যেগুলোকে আমরা কারুশিল্পের অংশ বলি। সেটাকে আমরা লোকশিল্পও কিন্তু বলতে পারি, ঠিক আছে। কারুশিল্প আর লোকশিল্প যদিও আলাদা, কিন্তু মূলত আমরা বলবো মানুষের প্রয়োজনের তাগিদে যে শিল্প তৈরি হয়েছে সেটাই হলো কারুশিল্প। আর এই কারুশিল্পের উপাদানগুলো এই, মূলত আমরা চা ব্যবহার করি, কাস্তে, কোদাল, হ্যাঁ, এমন আমরা যদি বলি যে দোচালা ঘর, এগুলো কিন্তু কারুশিল্পের অংশ বিশেষ। হ্যাঁ, বিভিন্ন রকমের চাষের বেড়া, যেটা আমি বললাম, এগুলো কারুশিল্পের অংশ। এবার যদি আমরা বলি লোকশিল্প কি, মূলত লোকশিল্প হলো লোকজ মানুষের আহ লোকজ মানুষের শিল্প, অর্থাৎ এটা হলো গ্রামীণ শিল্প, যা গ্রামীণ কারিগরের হাতের কাজ, সেটাকে আমরা বলবো লোকশিল্প। লোক মানুষ যে সব শিল্প তৈরি করে সেটাকেই বলে আমরা লোকশিল্প। আমরা এভাবে যদি আমরা বলি যে ডক্টর প্রদ্যোৎ ঘোষ বলছেন, প্রদ্যোৎ ঘোষ এই লোকশিল্প সম্পর্কে একটা ধারণা দিয়েছে, যেটা হলো লোকশিল্প হলো গ্রাম বাংলার আবহাওয়ার মানুষের লোকজ কাজ বা লোকজ ধারা বা ঐতিহ্য, অর্থাৎ এক কথা হলো পরম্পরা। মানে একজন কুমার বা সে
মানে তো ধরে নিচ্ছে না আচ্ছা, তাইলে কিন্তু আমরা কয়েকটা বিষয়ে ধারণা পেলাম। বেসিক ডিজাইন সম্পর্কে ধারণা পেলাম, ভাস্কর্য সম্পর্কে ধারণা পেলাম, তারপরে জল রং সম্পর্কে ধারণা বললাম, তেল রং সম্পর্কে ধারণা পেলাম, পোস্টার রং সম্পর্কে ধারণা পেলাম। আজকে আসলে মোম মিশ্রিত রং, অ্যাসিড রং হলো মোম মিশ্রিত রং, অর্থাৎ মোমের সাথে রং মিশিয়ে রং করবো। এখন কারুশিল্প সম্পর্কে কি কারোর আর কিছু ধারণা আছে বা জানার কোনো আগ্রহ আছে কিনা? এই প্রশ্নটা আপনি নেটে একটু সার্চ দিয়ে নেবেন, কারুশিল্প কি, বাংলাদেশের শিল্পকলার ইতিহাসে কারুশিল্পের উপাদানগুলো কি। আপনারা কিন্তু এই প্রশ্নটা আসবে, তাহলে আপনারা অনেকগুলো উপাদান পেয়ে যাবেন। এখন বলি লোকশিল্প কি? আমরা কি প্রশ্ন পড়ি কি লিখে প্র্যাকটিস করে যাব? আপনারা হলো মুখস্থ করে যাবেন, মুখস্থ বলতে কি একটা ধারণা নিয়ে যাবেন। এখন তো আর আপনাদের সেইটা নেই যে দেখা যাচ্ছে ছোট অন বা ছোট একই রকম জিনিস একইভাবে লিখেই আসতে হবে। আপনারা ধারণা নেবেন, সেই ধারণা থেকে লিখবেন। স্যার একটা প্রশ্ন ছিল। অবশ্যই স্যার অনেকগুলা তো প্রশ্ন, হ্যাঁ মানে আমরা করছি অনেকদিন ধরে, হ্যাঁ তো কোন প্রশ্নটা কোন সাবজেক্টের জন্য এটা তো আমরা মানে করতে পারছি না। এখন আপনি আমি বলছেন আপনাদেরকে প্রত্যেকটা কোর্স ধরে ধরে বলে দিয়েছি আলাদা করে, আমি ওখানে লিখেছি। আপনাদের সেই ছবিটা নাই, আমি আবার ছবিটা দিয়ে দিচ্ছি। স্যার সেই আমি এটাও বলেছি। আচ্ছা, এটা কয় মার্কের আপনি জানেন? এটা এটা মাত্র 30 মার্কের। আপনি এটা জানেন এটা 30 মার্কের? আমি সেটাও বলে দিচ্ছি, এটা 30 মার্কের। এটা মূলত আমি বলেছিলাম যে করণ কৌশল থেকে আসবে, এটা করণ কৌশল। জি স্যার, এটা আচ্ছা। বলে মানে ভালো। জি স্যার। আচ্ছা, এবার প্রথমটা বলি, হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট। হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট আমি বলেছিলাম, এটা কোর্স নাম্বার হলো 12,111। ভালো করে ধারণা যে পাচ্ছি না তেমন করে খুঁজে। পোস্টার রংটা জি স্যার। আরো একটু ধারণা দেবো। পোস্টার রং হলো জল রঙের মতোই একটি চিত্র অঙ্কন করা পদ্ধতি। আবার আমি বলছি, পোস্টার রং হলো জল রঙের মতো চিত্র অঙ্কন করা একটি পদ্ধতি, কিন্তু পোস্টার রং মূলত পানির সাথে মিশিয়ে মূলত রং তৈরি করা যায়, দিয়ে মূলত ক্যানভাসে এই চিত্র অঙ্কন করা যায়। মূলত আমরা ক্যানভাস কাপড় ব্যবহার করব পোস্টার রঙের ক্ষেত্রে, মূলত ক্যানভাসে এই চিত্র অঙ্কন করা যায়। শুধু তাই নয়, আপনি কাগজের উপরে পোস্টার রঙের চিত্র অঙ্কন করতে পারেন। মূলত ডার্ক থেকে লাইটে এই চিত্র অঙ্কন করতে হয়। হ্যাঁ, মূলত প্রথমে আপনি যদি লাইট দেন, আস্তে আস্তে সেই লাইট অংশটা কিন্তু ঢেকে যাবে, ঠিক জল রঙের যেরকম তেল রং, ঠিক তেল রঙের মতো মূলত। কিন্তু আরেকটা জিনিস বলি, পোস্টার রংটা খুব দ্রুত শুকিয়ে যায়। পোস্টার রংটা খুব দ্রুত শুকিয়ে যায়, এই জন্য খুব দ্রুত সময়ের ভিতরে পোস্টার রঙে রং করা ভালো। কিন্তু জল রঙের মতো পোস্টার রং বেশি দিন স্থায়িত্ব নয়, যদি ভালোভাবে রাখা যায় সেক্ষেত্রে হয়তো বা সেটা সাস্টেন করতে পারে বা বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারে, এটাই। আচ্ছা, এবার আমি বলি বিশ্ব শিল্পের ইতিহাস 12,111। এই কোর্সে মূলত আপনাদের 60 মার্কের কিন্তু রিটেন হবে, যেখানে আমরা আজকে প্রাগৈতিহাসিক শিল্পকলা, যেখানে আমি দেখেছি প্রাগৈতিহাসিক শিল্পকলা যদি আজকে হলো গুহা চিত্র কাকে বলে, হ্যাঁ প্রাগৈতিহাসিক যুগ কি, গুহা চিত্র কাকে বলে, কিছু গুহা চিত্রের বর্ণনা দাও। এটা আমি করিয়েছিলাম আলতামিরা, তারপরে করেছিলাম ফন্ডা গুমে ল্যাস্কো, এগুলো আমি করিয়েছি। তারপরে বলবে হলো বিভিন্ন সভ্যতার কথা বলবে, এখানে বলেছে মিশরীয় সভ্যতা এবং এর শিল্পকলা সম্পর্কে, যেটা আমি দেখি সেটা আসবে। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন, এটা মূলত আপনাদের প্রশ্ন চলে আসবে। গ্রিক সভ্যতার ভাস্কর্য সম্পর্কে আলোচনা করুন, এই প্রশ্নটা আসতে পারে। রোমান সভ্যতার স্থাপত্য সম্পর্কে আলোচনা করুন। আসলে কি মানে খুব অল্প সময় পেয়েছি, এই কারণে আসলে সমস্ত সিলেবাস কভার করা বড় কঠিন হয়ে গেছে। আপনাদের এইগুলো আমি আলাদা আলাদা করে দিয়েছি, আপনারা যদি কেউ না পান আজকে আবার আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমার কাছে সেটা লেখা আছে। আপনারা যদি চান তাহলে আমি এখনই এই আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে এখন নিচে দিয়ে দেবো, আপনারা সবাই লিখে নেবেন, ঠিক আছে? মূল সাজেশন যেটা সেটা আমি নিচেই দিয়ে দেবো, ঠিক আছে? সাজেশনটা দিয়ে দেন তো স্যার আজকে। এই সাজেশনটা আমার কাছে সাজেশনটা দিয়ে দেন আজকে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন স্যার। একটু পরে দিয়ে দেবো। আচ্ছা স্যার, দিন তাহলে ভালো বলেন স্যার। হ্যাঁ, আমি যেটা বলছি সেগুলো আপনাদেরকে লিখে দিয়েছি, আপনারা আপনাদের আস্তে করে লেখা লাগবে না, একদম কাগজে করে লেখা।
আপনাদেরকে দিয়েছি। তারপরে বলছেন আচ্ছা স্যার, আপনি প্রশ্ন আসবে, তো স্যার এটা গ্রুপে আপনি ছেড়ে দিলেন, প্রশ্ন আসবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আপনি আপনারা যদি গ্রুপে মনে দিয়ে করেন ছাত্ররা বানিয়ে দিবেন। ক্লাস করতে পারেননি, তারা ওইগুলো নেটে স্যার সার্চ আমরা দিয়ে তো দূরের লোক স্যার, সবসময় ক্লাস করতে পারি না। হ্যাঁ, যারা করতে পারেননি তারা মূলত এগুলো নেটে সার্চ দিয়ে দেখে একটু গবেষণা করে নেবেন। মূলত আমি 7টা প্রশ্ন দিয়েছি। প্রশ্ন নম্বর 1 বিশ্বশিল্পের ইতিহাস, যেটা মোট 60 মার্কের প্রশ্ন আসবে। এটা একটা ফুল, একটা আলাদা, এটা একটা পরীক্ষা হবে। এই 60 মার্কের পরীক্ষার ভিতরে আপনার 7টা প্রশ্ন দিয়েছি। একটা হলো প্রাগৈতিহাসিক শিল্পকলা, মিশরীয় শিল্পকলা, আর একটা হলো সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, গ্রিক সভ্যতার ভাস্কর্য, রোমান সভ্যতার স্থাপত্য, মৌর্য সভ্যতার ইতিহাস ও শিল্পকলা। আবার একটা দিয়েছিল চীন ও জাপানি শিল্পকলা। এই কয়টা, এই 7টা করলেই মূলত আপনাদের হয়ে যাবে। এবার আসি বাংলাদেশি শিল্পকলা। বাংলাদেশি শিল্পকলায় কিন্তু 90 মার্ক, 90 মার্ক, একটা দুইটা মার্ক না কিন্তু, ঠিক আছে? মোট মার্ক 150। আর উপরে হিস্টোরি অফ আর্ট যেটা দিলাম, যেটা হলো বিশ্বশিল্প ইতিহাস, এটা হলো মোট মার্ক হলো 100, আর এটা হলো 150। বুঝতে পারছেন এটার কতটা প্রাধান্য দিতে হবে? এখানে মূলত আসবে বিভিন্ন শিল্পের শিল্পীর কথাবার্তা আসবে। এখানে এস এম সুলতান, কামরুল হাসান, জয়নুল আবদিন, হ্যাঁ, এগুলো থেকে মূলত প্রশ্ন আসবে। তারপরে কি শিল্প কি, শিল্পের উপাদানগুলো কি কি, লোকশিল্প কি, কারুশিল্প কি, এগুলো আসবে। তারপরে সে বাংলাদেশের মানে মহাস্থানগড় সম্পর্কে বর্ণনা করবে। আমি দেখলাম যে আপনাদের যে শীট দেওয়া আছে, শীটে কিন্তু মহাস্থানগড় সম্পর্কে অনেক সুন্দর করে দেওয়া আছে। আপনারা শীট পড়লেই হয়ে যাবে, আল্লাহ আশা করি আপনারা পারবেন। তারপর আছে ময়নামতি, এটা সম্পর্কেও আসছে। বাংলাদেশের মহাস্থানগড় ও ময়নামতি দুইটাই পড়ে যাবেন, পাহাড়পুর যেটা, ঠিক আছে? এই পাহাড়পুরের ময়নামতি সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। আর মহাস্থানগড়, এখান থেকে প্রশ্ন আপনাদেরকে দেবেই, এখান থেকে প্রশ্ন দিতেই হবে। এবার আসবে বাংলাদেশের সংস্কৃতি এবং লোক সংস্কৃতি কি, এগুলো আসবে। কারুশিল্প কি, এই প্রশ্নগুলো মূলত আসবে। হ্যাঁ, আর এই কামরুল হাসান, এস এম সুলতান, জয়নুল আবদিন সম্পর্কে প্রশ্ন আসবে। এর বলেন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কিরকম, মূলত এই যে এস এম সুলতান চিত্রকর্ম সম্পর্কে আসতে পারে, কামরুল হাসানের চিত্রকর্ম সম্পর্কে সব প্রশ্ন আসতে পারে, জয়নুল আবদিনের চিত্রকর্ম সম্পর্কে সব প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এগুলো মূলত থাকছে। আর আমি মূলত রঙের ব্যবহার ক্ষেত্রে বললাম যে শিল্পের উপকরণ যেটা, সেটা করণ কৌশল, যেটা বললাম যে পেন্সিল, কালি, কলম, তুলি, ভাস্কর্য তৈরি উপকরণ, বেসিক ডিজাইন, জল রং, তেল রং, কারুশিল্প কি, মূলত পোস্টার রং কি, এগুলোই মূলত আসবে। এই হলো আসার ব্যাপার। আপনাদের কিন্তু এটা আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। একটু আর পরে একটা দিয়ে দেবো আপনারা। হ্যাঁ হ্যাঁ, বলেন। যেখানে লেখা আছে রিপ্রেজেন্ট স্যার, যখন চলাকালীন কোনো এর প্রশ্ন বডি কি আসবে উষ্ণ যে এই বা যে গরম গুহা হতে চিত্র, পারে, এগুলোকে এটি আমাদের স্বাভাবিক চিত্র বিষয়। অঙ্কন করে বর্ণনা দিতে হবে না নাকি না শুধু না না, আপনাদের রিটেনে কোনো চিত্র অঙ্কন করতে হবে না। আপনারা রিটেনে চিত্র অঙ্কন, আরো চিত্র অঙ্কনের জন্য তো আলাদা আপনাদের সেশনই হচ্ছে। আপনাদের কেন গোয়া চিত্র, আপনারা শুধু বলবেন যে আসলে, যদি বলে যে আপনাকে যদি বলে যে ফ্রান্সের যেটা বলে যে আপনাদের ফন্টা গুমে লেসকো, বা যদি আমি বলি আলতামিরা গুহার কথাও যদি আমি বলি, তাহলে এই যে গুহাগুলো, এই গুহাগুলো সম্পর্কে যে বর্ণনা দিতে বলে, আপনারা দেবেন। আমি কিন্তু এটা করে দিয়েছি। আপনারা যারা ক্লাস করেননি তাদের কথা আলাদা, যারা ক্লাস করেছেন তারা কিন্তু পেয়েছেন। তাহলে সেক্ষেত্রে এই শর্ট প্রশ্নগুলো আসবে। অথবা এটা বলতে পারে যে প্রাগৈতিহাসিক যুগ কি, অথবা এটা বলতে পারে পরিপ্রেক্ষিত কি। আমি এগুলো দেখাইছি, পরিপ্রেক্ষিত কি, এবং এটা হলো কিভাবে কাজ, পরিপ্রেক্ষিত হলো সঠিকভাবে মেপে বুঝে দেখা। এই ছোট ছোট প্রশ্ন আসতে পারে। তারপরে এখানে প্রশ্ন আসতে পারে একদম প্রথমে যেটা, শিল্প কি, শিল্পের উপাদানগুলো বর্ণনা করো। এটা কিন্তু মূলত আপনাদের ওই প্রশ্নে আসতে পারবে, যেটা 90 মার্কের হবে। স্যার বলছি, স্যার আছে প্রায় 95 থেকে 20,000 বছর পূর্বে আদিম মানুষের দ্বারা শিল্পকলার উন্মেষ ঘটে। স্যার এখানে 15 থেকে 20,000 হবে না, 95 থেকে 20,000ই হবে? 15 থেকে 20,000ই হবে, 95 থেকে 20,000 হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। জি স্যার, এটা আমার আসলে এটা হলো খ্রিস্টপূর্ব অব্দে, খ্রিস্টপূর্ব অব্দে। আসলে এটা আমি বলেছিলাম 3টা ভাগে ভাগ করেছিলাম, পুরোপল্লীয় যুগ, মধ্যপল্লীয় যুগ আর নবপল্লীয় যুগ। আমি বলেছিলাম 50,000 থেকে 15,000 অব্দ পর্যন্ত হলো পুরোপল্লীয় যুগ, আর 15,000 থেকে 10,000 পর্যন্ত হলো মধ্যপল্লীয় যুগ, আর 10,000 থেকে 5,000 অব্দ পর্যন্ত হলো এটা হলো আপনার খ্রিস্টপূর্ব অব্দ বলেছি, কিন্তু এটা মূলত নবপল্লীয় যুগ। আর নবপল্লীয় যুগের সূচনা মানেই মূলত এই আপনার সভ্যতার সূচনা। আর এই যে পূর্বপল্লীয় যুগ, মধ্যপল্লীয় যুগ, নবপল্লীয় যুগ, এর ভিতরেই কিন্তু মূলত এই চিত্রগুলো অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা ধারণা করতে পারি আনুমানিক 50,000 থেকে 5,000 খ্রিস্টপূর্ব অব্দপূর্ব সময়কালকেই মূলত এই গুহা চিত্রের সময়কাল হিসেবে আমরা ধরতে পারি। কারণ তখন মানুষ ছিল যাযাবর, তাদের কোনো নিজস্ব জায়গা ছিল না গুহার গাতে, তারা চিত্র অঙ্কন করতো মানুষের প্রয়োজনে।
আশা করি বুঝতে পেরেছেন। আর যারা একেবারেই করেনি বললাম না, তাদের জন্য আমি এই সাজেশনটা ফুল দিয়ে দিচ্ছি। যারা পাননি তারা আজকে কালেক্ট করে নেবেন, কিন্তু আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আর শোনেন, কালকে আমি আপনাদেরকে কিছু নতুন দৃশ্যচিত্র সম্পর্কে ধারণা দেবো এবং দৃশ্যচিত্র করাবো। আর লাস্ট দিন আমি একটু ফিগার দেখাবো, দিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে কি? স্যার, আপনি যে প্রশ্নগুলো দিলেন এই প্রশ্নগুলো যদি আমরা সম্পূর্ণ করি তাহলে কি আমরা প্রশ্ন আসবে পরীক্ষার তিন ক্যাটাগরির উত্তর কি আমরা পেয়ে যাবো এই প্রশ্নগুলো করলে আসলে স্যার? কি, এখানে যখন আপনারা পড়বেন তখন এমন ক্যাটাগরি ভাবে প্রশ্ন আসবে, তখন আপনি যদি এই ব্রড কোশ্চেন কমপ্লিট করেন তাহলে ওর ভিতরেই আপনার এই প্রশ্নগুলো আসে। এখন যদি বলে জয়নুল আবদিনের 10টা শিল্পকর্মের নাম বল লিখুন, শর্ট প্রশ্ন আসে যদি 5টা শিল্পকর্মের নাম লিখুন, তা আপনি যদি জয়নুল আবদিন পড়েন তাহলে তার শিল্পকর্ম পড়তে হবে, তাহলে ওই 5টা তো আসবে। সুতরাং আপনি যদি এই গুলোই পড়ে ফেলেন, এর বাইরে আর কোনো প্রশ্ন নেই, কিন্তু এই প্রশ্নগুলো যদি ভালো করে ডিটেলসে পড়ে ফেলেন ওর ভিতরে শর্ট প্রশ্ন আসে এবং শর্ট প্রশ্ন আপনি পারবেন। এখন যদি বলে জয়নুল আবদিনের জন্ম কোথায় হয়েছিল, তা আপনি যদি পড়েন তাহলে আপনি জানবেন না যেটা কিশোরগঞ্জে তার জন্ম হয়েছিল। এখন যদি বলে তার ডাক নাম কি ছিল, তো এই ধরনের ব্যাপারগুলো যখন আসবে তখন আপনি মূলত ওটা যখন করবেন তখন এটা পাবেন। আর শর্ট যে প্রশ্নগুলো পরিপ্রেক্ষিত কি, এখন যদি বলে রং কাকে বলে, আশা করি কিছু জিনিস বানিয়ে বলতে হবে। মূলত আমরা চোখের দৃষ্টির সম্মুখীনে যা মূলত দেখি বিভিন্ন রকমের ভঙ্গিতে বা বিভিন্ন কালারে, সেটাকে আমরা রং বলি, তাই না? হ্যাঁ। রেখা কাকে বলে, এরকম প্রশ্ন আসে। রেখা কাকে বলে, মূলত বিন্দু চলার গতিপথকেই মূলত রেখা বলে। তারপরে যদি আমরা বলি যে বিন্দু কাকে বলে, এগুলো শর্ট প্রশ্ন আসে। বিন্দু কাকে বলে, মূলত যার দৈর্ঘ্য প্রস্থ বেগ কিছুই নাই, শুধু অবস্থান আছে, সেটাকে আমরা বলি বিন্দু। এরকম প্রশ্ন আসে। বুনট কি, হ্যাঁ, এগুলো আমি দেখিছি। আসলে ক্লাস যদি করতেন তাহলে সব থেকে ভালো হতো। বুনট কি, টেক্সচার কি, কম্পোজিশন কি, এগুলো সব আমি প্রশ্ন উত্তর দিয়েছি, প্রায় এসে আমি উত্তর দিয়ে যাই। সুতরাং এই ধরনের প্রশ্নই মূলত আপনাদের শর্ট প্রশ্ন আসবে। তো এগুলো কি পারা যাবে না? ওই যে শিল্প কাকে বলে, শিল্পের উপাদানগুলো কি কি, যখন বলবে পড়বেন তখন এটা হয়ে যাবে। এখন যখন বলবে পরিপ্রেক্ষিত কি, এই প্রশ্নটা তো এসেই বসে আছে, আসবে। তখন আপনি ধারণা দিয়েছি, বলেছি রৈখিক পরিপ্রেক্ষিত, রঙের পরিপ্রেক্ষিত, আলোচনার পরিপ্রেক্ষিত, বায়বীয় পরিপ্রেক্ষিত, উড়ান্ত পাখির দৃষ্টিতে পরিপ্রেক্ষিত, এগুলো আমি আলোচনা করেছি না, করেছি। ঠিক আছে, কিন্তু আমি কি শর্ট আকারে আপনাদের দিইনি, আমি ব্রড আকারে দিয়েছি, আপনারা যাতে বইটা পড়ে নিয়ে মূলত এর আনসার করতে পারেন। তবে ভর্তি যাওয়ার কিছু নেই, সব কিন্তু অ্যান্সার করে আসবেন, যে না পারলেও তার বানাই হলেও আপনার অ্যান্সার করে আসবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর কিছু কেউ কি বলবেন? আচ্ছা, তাহলে আমার ক্লাস আমি আজকে এই পর্যন্ত স্থগিত করলাম। কালকে কিন্তু ড্রয়িং এর জন্য একটু চেষ্টা করবেন, প্র্যাকটিস করে আসবেন। আশা করি সবাই ভালো থাকবেন। প্রতিটা সাবজেক্টে কি 2 ঘন্টা করে সময় পরীক্ষার হলে? এখন রিটেনটা মনে হয় যে যেটা পরম কৌশল, ওটা তো 2 ঘন্টা সময় দেওয়ার কথা না, ওটা খুব কম। 30 মার্কের কেউ 2 ঘন্টা সময় দেয়? 30 মার্কের 2 ঘন্টা সময় দেবে না। এখন মার্ক অনুযায়ী একটা আছে 90 মার্ক, তাহলে তার তো বেশি সময় লাগবে। আর একটা আছে 60 মার্ক, তাহলে 60 মার্ক আর 90 মার্ক, ওটা যেহেতু দুই রকম পরীক্ষা, দুটো একই সময় দেবে, 2 ঘন্টা করে দেওয়ার কথা। 90 মার্কেরটা তো একটু বেশি সময় দরকার মনে হয়। হ্যাঁ, স্যার ওই বলছে 90 90 মার্কের আর মার্কের 60 মার্কের ওই মার্কের মতো, কিন্তু বিশ্বশিল্পের ইতিহাস তো এটা একটু কঠিন আছে, ওইটাই এই জন্য আমি আগে থেকে শেষ করার চেষ্টা করছি। আমি যদি আরেকটু সময় পেতাম তাহলে আপনাদের রোমান, গ্রিস, এগুলো সব ওটা দ্বিতীয় সেমিস্টারে আবার আমি করাবো, সমস্যা নাই। আর একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, আমাদের ওই যে অ্যাসাইনমেন্টের আপনার হচ্ছে একটা প্রশ্ন ছিল হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোন মাধ্যমে করাতে আলোচনা করো। এখানে প্রশ্নটাই ভুল লেখা হয়েছে, আমি আসলে প্রশ্নটা বুঝতে পারছি না। হবে ও, পড়া তাই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোন মাধ্যমে করা হয়েছে, এটা মূলত এই কংক্রিট এবং প্রশ্নটা মনুমেন্ট দিয়ে তৈরি। স্থাপত্য মাধ্যমে তৈরি এটা। হ্যাঁ, এটা একটা প্রশ্নটা স্থাপত্য শিল্প। আপনার শিটে নাই, হ্যাঁ শিটে নাই তো এই জন্য। হ্যাঁ, এটা একটা স্মৃতিশক্তি স্থাপত্য শিল্প, সম্পর্কে মূলত আপনি এটা পূর্ণাঙ্গ কংক্রিট বর্ণনা দিয়ে। দিলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশ স্মৃতিশক্তি জাতীয় স্মৃতিসৌধ কে তৈরি করেছিল, আপনারা কি বলতে পারবেন? ইয়েস স্যার, সৈয়দ মাইনুল হোসেন। হ্যাঁ, জি জি, সৈয়দ ওয়ালাইকুম মাহমুদ হোসেন। আসসালাম। এটি মূলত আপনার 1980 সালের দিকে উদ্বোধন মাঝে করা মাঝে হয়। আপনার এই যেটা নর্মাল আছে হ্যাঁ, পানি চলে আসে 1985 এর কারণ বা 80, এই জিনিসটা একেবারে পানি আসে। এক্সাক্ট মনে আছে। সৈয়দ মাহমুদ হোসেন, মূলত এটা একটা মনুমেন্ট, বা এটা মূলত কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে।
ঠিক আছে? এর মূলত দুই সাইডে একদম টাইট ভাবে তো লাগাইছে। খাড়া করে এরকম আপনারা বর্ণনা দিয়ে দেবেন। এগুলো তো সহজ, এগুলো তো আপনারা নিজেই দিতে পারেন। যখন আপনারা দিবেন সেই মাইনুল হোসেন এই শুধু তৈরি করে তখনই আপনারা নরমালি তো নিচে থাকা তো ওখানে অনেক পানি চলে আসে। এমন কঠিন কিছু নয়। দেখি আপনার পেজে আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কালকে কিন্তু ড্রয়িং এর একটা প্রস্তুতি নেবেন, ঠিক আছে? ছোটখাটো জিনিসগুলো বলবেন, সেগুলো আমি এঁকে দেবো। আল্লাহ হাফিজ। যে আপনার নরমাল টেম্পারেচার কত, যেটা স্বাভাবিক অবস্থায় থাকে? 2 থেকে 3। এটা হচ্ছে আপনার আমরা বসবো টেম্পারেচার 2 থেকে 3 আছে, তো কোন দিক ঘুরাইবো যে আমাদের এইটা আছে, এটা শুধু সিটার। হ্যালো, সবাই কি লিভ নিছেন? হ্যালো হ্যালো, ও এটা কি ডাইন সাইডে যাবে না বাম সাইডে যাবে? কাকু 1 2 লেখা আছে, কিন্তু বসবো টাইমে যাওয়ার হ্যাঁ হ্যাঁ বলো আপু। বলছি হচ্ছে আমি না আজকে হচ্ছে ক্লাসটা করতে পারিনি। হ্যাঁ শুনলাম, শোনো আপু, ক্লাস করতে পারেনি ঠিক আছে, স্যার শুধু কথা বলেছে। হ্যাঁ মানে স্যার যে আমি ওই কথাগুলাই মানে লিখে রাখছি, মানে কেমন কি রৈখিক চিত্র আসতে পারে। হ্যাঁ আমি একটু মানে বলি শুনে, পট গাছ পাখি এরকম আঁকতে দিতে পারে। হ্যাঁ তারপরে যে ভাস্কর্য তৈরি করতে দিতে পারে মাটি দিয়ে। হ্যাঁ তারপরে বল তৈরি করতে দিতে পারে, আপেল তৈরি করতে দিতে পারে, ফুলদানি দিতে পারে। হ্যাঁ ফুল লতাপাতা দিতে পারে। হ্যাঁ আর হ্যান্ডক্রাফট হিসাবে একটা ফুলদানি দিবে। হ্যাঁ আর গ্রামীণ চিত্র দিতে পারে, কম্পোজিশন মানে ঘর বাড়ি বা স্যার আরো বলে পোশাক তৈরি করতে দিতে পারে। হ্যাঁ আমি এবার স্যার